নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুর দুটো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আর আজকে ফুল অ্যান্ড ফাইনালে শর্মিষ্ঠার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। আর শুরুতেই আমরা যে খবর বা যে ছবিতে চোখ রাখবো বলবো তা হচ্ছে গতকালের পর আজ রাজ্যের পাঁচটা আলাদা আলাদা দিক থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। বিজেপির রথ ছোটাতে আজ বঙ্গে আসছেন অমিত শাহ। রায়দিঘিতে আজ সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সঙ্গে থাকবেন সুকান্ত মজুমদার। অন্যদিকে ইসলামপুরে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। অন্যদিকে অমিত শাহ ছাড়াও আজ বঙ্গে আরও দুই হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী আসছেন। হাওড়ার আমতায় সভা করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সন্দেশখালীতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আমার টিম সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মধু কল্পিতা, রয়েছেন বয়ারবাড়ি থেকে শুভজিৎ রয়েছেন এবং সুমন রয়েছেন। আমি প্রথমেই মধু কল্পিতার কাছে যাব। মধু কল্পিতা, এই মুহূর্তে সেখানকার ছবিটা ঠিক কীরকম? বয়ারবাড়িতে প্রস্তুতির কি ছবি নজরে আসছে এবং সেখানে যারা রয়েছেন তারা আজকে এই রথযাত্রায় কি আশ্বাস পাবেন বলে রয়েছেন? দেখো, যে জায়গা থেকে এই পরিবর্তন যাত্রা হচ্ছে সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেশখালী, যে সন্দেশখালী আমরা দেখেছিলাম একটা সময় মা বোনেদের একটা আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল, এবং সেই সন্দেশখালী থেকে আজকে পরিবর্তন যাত্রা যারা রয়েছেন এখানে আমি তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। অনেকেই রয়েছেন, একবার জেনে নেওয়ার চেষ্টা করবো তারা কি চাইছেন। দিদি, আবারও তো একটা নির্বাচন আসছে, এবারে তো শেখ শাহজাহান নেই, কি মনে হয় একেবারে ভয় ছাড়া আপনারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন? হ্যাঁ, বলুন আরেকবার। এবার তো শেখ শাহজাহান নেই, ভয়ের পরিবেশ তো আর নেই, এবার ভোটটা কি নির্বিঘ্নে দিতে? শেখ শাহজাহান না থাকলে ওর দলবল আছে। ভয় করলে আমরা এগিয়ে আসি, ভয়ের জন্য আমরা এগিয়ে এসছি যখন আর পিছবো না। আমরা চাইছি পরিবর্তন। আরে শেখ শাহজাহানের দলবল এখনো এলাকায় আছে? দল তো এলাকায় আছেই, শেখ শাহজাহানের দলবল তো আছে। উনি জেলে আছে তো কি হয়েছে? ওনার চেলাচা মুন্ডা আছে, কাজ ঠিক করে বেরিয়ে যায়। কি মনে হয় ভোটের সময় কি শান্তিপূর্ণভাবে ভোটটা কি শান্তিপূর্ণভাবে দিতে পারবে? মধুকল্পিতা, তুমি ওনাদের সঙ্গে কথা বলো। আমি একটু রায়দিঘিতে যাব, কারণ কিছুক্ষণ পরেই সেখানে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে পরিবর্তন যাত্রা, এই যে নতুন পরিবর্তনের কথা বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে, এবং সেই নতুন পরিবর্তনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং আজকে আসছেন। সেখানকার মানুষজন কি বলছেন আমার সহকর্মী শুভজিতের কাছ থেকে সেই আবহটা আমি একবার দেখে নেব এবং তাদের সঙ্গে কথা বলার সম্ভাবনা হলে কথা বলবো। ইতিমধ্যে অমিত শাহ যে বিমানে আসছেন সেই বিমান কলকাতার মাটি ছুঁয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছানোর আগে সেখানকার ছবিটা তুলে ধরবে শুভজিৎ। শুভজিৎ, তুমি যে কথা বলছিলে যে পাঁচটা জায়গায় আজকে পাঁচজন হেভিওয়েট, আমরা তো বঙ্গযুদ্ধের কথা বলছি, তাহলে বলতেই হয় বিজেপি আজকে একই সঙ্গে পাঁচটা জায়গায় পাঁচটা ফ্রন্টে কিন্তু লড়াই করছে। প্রত্যেকটা ফ্রন্টে একজন করে সেনানায়ক রয়েছেন, তারা নেতৃত্ব দিচ্ছেন। যেমন এখানে অমিত শাহ, তুমি যে কথা বললে মিনিট 5-7 আগে কলকাতার মাটি ছুঁয়েছেন অমিত শাহ। তার আগে কিন্তু এখানে কর্মী সমর্থকরা ভিড় করে দিয়েছেন। জায়গাটা মথুরাপুর, তৃণমূলের কাছে শক্ত ঘাঁটি, বিজেপির কাছে একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ এখানকার বিজেপি কর্মী সমর্থক যারা আছেন তারা কিভাবে নিচ্ছেন? মথুরাপুরে তৃণমূল অনেকটা এগিয়ে আছে, 50% বেশি ভোট পেয়েছে। আপনারা অনেকটা পিছিয়ে আছেন। আমরা পিছিয়ে ছিলাম না, ওটা বুঝে হচ্ছে ভোট লুট করা হয়েছে। ওরা হচ্ছে একজন লোককে ভোট দিতে দেয়নি, ছাপ্পা করা হয়েছে। আমরা এখন আমরা যেহেতু এসআইআর করা হয়েছে, যাতে সেই ছাপ্পা ভোটগুলো আমরা না পাই, আমাদের জনগণ আমরা নিজেরাই নিজেদের ভোটাররা নিজেদের যাতে ভোট দিতে পারি, সেই জন্য এসআইআর করা হয়েছে। আচ্ছা, এখানে তো এটা তো সংখ্যালঘু অধ্যুষিত, সংখ্যালঘু মানুষ এসেছেন আজকের এই সভায়? হ্যাঁ, এসেছেন স্যার, এসেছেন। আমরা নিজেরা অনেক সংখ্যালঘু মানুষদের উদ্বুদ্ধ করে নিয়ে এসেছি। তারা ভীষণভাবে এক্সাইটেড, তারা সবাই জানে, আমরাও জানি। আমরা ভীষণভাবে এক্সাইটেড এবং কনফিডেন্সের সাথে বলছি 2026-এ আমরা বিজেপি চাই, বিজেপি সরকার গড়ব। আর অমিত শাহ আসছেন, অনেক সময় দেখা যায় হারতে হারতে ধাক্কা খেতে খেতে নেতাকর্মীরা ঘরে বসে যায়। অমিত শাহ সেই ভোকাল টনিক দিতেই বোধহয় আসছেন। আপনারা উজ্জীবিত নাকি একটা মিটিং হবে চলে যাবেন তারপরে যে কেসে? না, আমরা উজ্জীবিত, আমরা উজ্জীবিত আছি। আমরা সবাই উৎসাহিত, যে আমাদের এখানে বাংলা জিতবে, বাংলা জিতবে, জিতবই। পরিবর্তন চাই, বিজেপি আমরা চাই, বিজেপি আসবে। দেখো, এখন বডি ল্যাঙ্গুয়েজটা পজিটিভ। অমিত শাহ আসবেন, ভোকাল টনিক দেবেন, তারপর কালকে থেকেই নেতাকর্মীরা মাথা নেমে পড়বেন। একবার ছবিটা দেখাই। বেশ কয়েকটা ব্লকে ভাগ করে দেওয়া হয়েছে আজকের এই মাঠটা। মূলত 3টে সাংগঠনিক জেলা, একটি সাংগঠনিক জেলা মথুরাপুর, একটা ডায়মন্ড হারবার, একটা জয়নগর। এই সাংগঠনিক জেলার নেতা কর্মীরা তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদের নেতৃত্ব যারা আছেন তারা আজকে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিপ্লব দেব, তিনি বক্তব্য রাখছেন। তার আগে বক্তব্য রেখেছিলেন এই সাংগঠনিক জেলাগুলোর বিভিন্ন নেতৃত্ব যারা আছেন তারা।
অমিত শাহ এসে কি বক্তব্য রাখেন তার জন্য আর বেশি না, মিনিট 20-25 হয়তো অপেক্ষা করতে হবে। শুভজিৎ, একেবারে একদম শুভজিৎ, রায়দিঘির ছবি দেখালো এবং রায়দিঘি এবং মথুরাপুর যাই বলুন না কেন, মথুরাপুর লোকসভার মধ্যে রায়দিঘি বিধানসভা, এবং দুটোতেই দেখলাম তৃণমূল কংগ্রেসে কিন্তু একটা যথেষ্ট দাপটের জায়গায়, সেখান থেকেই মূলত আজ লড়াই শুরু করছে বিজেপি। আমরা নজর রাখবো বিপ্লব দেব, তিনি রায়দিঘিতে বক্তব্য রাখছেন, একবার সরাসরি তার বক্তব্য শুনুন। করার জন্য এক ইঞ্চ ভূমি দিচ্ছে না। নির্লজ্জ মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট বলেছেন মে 31 মের মধ্যে জমিন তোমাকে দিতে হবে, এখানে বর্ডার ফেন্সিং তৈরি হবে, পশ্চিমবঙ্গের মানুষ রোহিঙ্গাদের তাড়াবে এখান থেকে, কিন্তু এখনো তিনি 1 ইঞ্চিও জমি দিতে পারেনি, 1 ইঞ্চিও জমি দেয়নি। আর কারণ কেন জমিন দিচ্ছেন না, কেন বর্ডার ফেন্সিং হতে দিচ্ছেন না, কার কারণে? আমাদের পশ্চিমবঙ্গের আমাদের ভাই বোনেদের রোজগারের জন্য না, না, না। আজকের দিনে পশ্চিমবঙ্গ থেকে 1.5 কোটি ভাই বোন রোজগার জন্য পরাজয় শ্রমিক হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে বেড়ার কাজ করছেন। লজ্জা হয় না মমতা ব্যানার্জি? যে রাজ্য থেকে প্রথম মহিলা ডাক্তার বেরিয়েছে সে রাজ্যের মেয়ে এখন হোটেলে গিয়ে বেড়ার কাজ করে আপনার 15 বছর রাজত্বের কারণে তার জবাব আপনাকে 2026-এর নির্বাচনে নিশ্চিত দিতে হবে। ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তাকে আমি বলছি, আমার কার্যকর্তা ভাই বোনেরা, আপনারা তৈরি হয়ে বসুন। শুধু নিজের ভোট নয়, আজ থেকে প্রতি ব্যক্তি ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তা, যতদিন পর্যন্ত ভোট হচ্ছে, ভোটের দিনক্ষণ ডিক্লেয়ার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রতি ব্যক্তি দিনে 10 করে ফোন করে আত্মীয় স্বজন পরিজনকে ভারতীয় জনতা পার্টির মধ্যবর্তী চিহ্নে ইভিএম এ বটন দাবিয়ে ভোট করার জন্য বন্ধুরা। রায়দিঘিতে বিজেপির রথযাত্রা নেতৃত্বে থাকছেন অমিত শাহ, তিনি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন। বিপ্লব দেবের বক্তব্য শুনছিলেন। অন্যদিকে সন্দেশকারী, সেইখানে বিজেপির পরিবর্তন রথযাত্রা নেতৃত্বে শিবরাজ সিং চৌহান বাংলায় এসে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে তুলোধনা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের, তিনি কি বলেছেন একবার শুনুন। यहाँ की मुख्यमंत्री और टीएमसी के गुंडों के कारण आज दर्द और पीड़ा से कराह रही है। हमारे आमार सोनार बांग्ला आज घुसपैठियों का गढ़ बना हुआ है। केवल सत्ता के सिंहासन पर विराजित रहने के लिए घुसपैठ को यहाँ लगातार प्रश्रय दिया जा रहा है, बढ़ावा दिया जा रहा है। और जब भारत सरकार घुसपैठ रोकने के लिए कांटों के तार लगाने के लिए जगह मांगती है, तार की बाड़ लगाने के लिए जमीन मांगती है, तो यहाँ की सरकार इनकार कर देती है। टीएमसी का मतलब ही हो गया है, टी मतलब टेरर, ट्रेजेडी और टार्चर, एम मतलब मनी माफिया और मर्डर, और सी मतलब क्राइम, करप्शन और क्रूरता। जनता इससे मुक्ति चाहती है। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। আপনি শুনলেন শিবরাজ সিং চৌহান ঠিক কিভাবে আক্রমণ করলেন, আপনাদের রিয়াকশন কি, প্রতিক্রিয়া কি বলবেন? না, এইসব কথার কোনো অর্থ হয় নাকি? এইসব নেতারা ভোট পাখি, ভোটের সময় আসবেন, লিখে দেওয়া বক্তব্য মাইকের সামনে বলবেন, আবার চলে যাবেন। উনি গিয়ে বরং নিজের রাজ্যটাকে সামলান। নিজের রাজ্যে মধ্যপ্রদেশে কিভাবে দলিতদের উপর আক্রমণ হচ্ছে, কিভাবে সেখানে জুয়োচুরি চলছে, করাপশন চলছে, কেন লাডলি বাহেন শুরু করেছিলেন মমতাকে দেখে, সেইটা তো উনি শুরু করেছেন। লাডলি বাহেন মমতাদির লক্ষ্মীর ভান্ডার দেখে, সেই সব তো ওখানটাতে করে সেটা চালাতে পারছেন না। ওখানটাতে দলিতরা প্রত্যেকদিন মারা যাচ্ছে, অত্যাচার হচ্ছে, আর এখানে এসে বড় বড় কথা বলছেন। মহিলারা সুরক্ষিত নয় মধ্যপ্রদেশে। এইসব লোকজনদের বাংলায় এসে হিন্দিতে বক্তব্য রাখবে আর লিখে দেওয়া বক্তব্য, তার কোনো মূল্য নেই বাঙালির কাছে।
বাঙালিকে যারা অপমান করে, বাংলা ভাষাকে যারা বলে বাংলাদেশের ভাষা, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা রবীন্দ্রনাথের নাম ঠিক করে উচ্চারণ করতে পারে না, আচ্ছা। বাংলার সংস্কৃতি জানে না, তারা বাংলার লোককে এসে জ্ঞান দিচ্ছে, আর তাও হিন্দিতে। বাংলার লোক অন্যদিকে বিজেপির এই পরিবর্তন রথযাত্রাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন যে বাঙালির রথ আষাঢ় মাসে হয়, বাঙালির রথে দেবদেবীরা থাকেন, বিজেপির রথে নেতারা থাকেন। ঠিক এইভাবেই খোঁচা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে পথ দিয়ে রথ যাবে সেখানে বিজেপি নেতাদের মাছ মাংস খাওয়ান, এমনটা নির্দেশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আমরা রথযাত্রা আষাঢ় মাসে হয়, শ্রাবণ মাসে হয় শুনেছি, জুলাইতে হয়, অগস্টে হয়, এই ফেব্রুয়ারি মার্চে রথ হয় আমি প্রথম দেখলাম। আমরা জগন্নাথ দেবের রথের কথা শুনেছি, আমরা দেবদেবীদের রথের কথা শুনেছি, 2 নম্বর চিটিংবাজদের রথের কথা শুনিনি, কি প্রথম শুনলাম। মানুষের প্রতিনিধিরা রাস্তায় থাকবে, না থেকে তারা থাকছে কোথায়? রথে। মানুষ যাদের নির্বাচিত করেছে তাদের পাই যদি মাটিতে না পড়ে, তারা যদি রথে বসে ভাষণবাজি করে আর নির্দেশিকা জারি করে আর নিদান দেয়, আর ক্ষমতায় না আসার পরে বিরোধী দলে থেকে রথে চড়ছে, তাহলে যদি ক্ষমতায় থাকতো এরা কিসে চড়ত? তখন তো 4 তলা রথ তৈরি হতো, 70টা এমএলএ পেয়ে রথ। তাহলে এরা যদি 200 পার করতো কি হতো? আপনাদের এলাকা দিয়ে যখন রথ যাবে একটু মাছ মাংস ডিম খাওয়াবেন, এদেরকে রান্না করে দাঁড় করিয়ে রাখবেন, না খেলে না খাবে। অতিথি দেবো ভব, বাসুদেবা কুটুম্বকম। আমাদের কৃষ্টি সংস্কৃতি তো আমাদের তাই শেখায় যে বাইরে থেকে যদি কেউ ঘুরতে আসে আমরা অতিথি আপ্যায়ন করব। এসআইআরে বাংলা থেকে 50 লক্ষের বেশি অনুপ্রবেশকারীর নাম বাদ গিয়েছে। কোচবিহারের পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে এই বিস্ফোরক দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আর এই 50 লক্ষ অনুপ্রবেশকারী এতদিন বাংলার মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে। তিনি এটাও বললেন যে তৃণমূল কংগ্রেস এই অনুপ্রবেশকারীদের উপরই ভরসা করে ভোট জিতেছে। শুনুন কি বলেছেন নীতিন নবীন। आज 50 लाख से अधिक घुसपैठियों का नाम वोटर लिस्ट से कटा है और ये यहाँ के प्रशासन ने माना है कि आज 50 लाख से अधिक लोग यहाँ पर घुसपैठी बनकर यहाँ के लोगों का हक छीनते थे। मैं पूछता हूँ ये 50 लाख लोग किसके नौकरी खा रहे थे? ये 50 लाख लोग किसका हक मार रहे थे? ये 50 लाख लोग इतने सालों से किसका राशन खा रहे थे? ये 50 साल लोग यहाँ की सुरक्षा को खतरा पहुंचा, किसका सुरक्षा को खतरा पहुंचा रहे थे? ममता दीदी, क्या आपने बंगाल के लोगों को, अपनी सरकार को उन घुसपैठियों पर भरोसा किया? बंगाल की जनता पे अगर भरोसा किया होता तो आपको आज ये दिन नहीं देखना पड़ता। কোন 50 লক্ষের কথা বলছেন? ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বললেন তো। বললেন 50 লক্ষ বাদ গেছে যারা অনুপ্রবেশকারী। তারা বলেছেন যে এটা হচ্ছে আন্ডার প্রসেস, চেকিং হচ্ছে, সেটা তো বাদ যায়নি এখনো। তাহলে কার কথা বলছেন? এই ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা কেন বলছেন? একটাও বার করতে পেরেছেন অনুপ্রবেশকারী? একটাও বার করতে পেরেছে রোহিঙ্গা? তাহলে মানুষকে কেন ভয় দেখাচ্ছেন, মিথ্যে কথা বলছেন? দেখুন, তপশিলি সমাজের মন পেতে চাইছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। আর দোল মিটলে SC/ST অধ্যুষিত বিধানসভা এলাকায় প্রচারে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। 2 মাস ধরে বিভিন্ন এলাকায় ঘুরবে তৃণমূলের প্রচার গাড়ি। আত্মতুষ্টিতে ভুগলে হবে না, শেষ 2 মাস সব শক্তি দিয়ে লড়তে হবে। মোট 84টি বিধানসভা তপশিলি জাতি উপজাতি অধ্যুষিত। বোঝাতে হবে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক মঞ্চে। আমরা শুনলাম আজকে নজরুল মঞ্চে সভা ছিল, সেই সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনবো। এই উৎসবের পর্ব মিটে যাওয়ার পর থেকে 5 তারিখ আপনারা এলাকায় ফিরবেন। আপনাদের জন্য বিশেষ কিছু বাহন গাড়ির ব্যবস্থা করেছে দল। সেই গাড়িতে আপনারা আগামী 2 মাস প্রচার করবে। প্রত্যেকটা গাড়িতে 3 জন 4 জন 5 জন করে প্রতিনিধিরা থাকবেন এবং আগামী 2 মাস আপনাদের এই প্রচার চালাতে হবে। সবাইকে
কিছু বুকলেট দেওয়া হবে, আপনারা বিভিন্ন গ্রামে যাবেন, এলাকায় যাবেন এবং সেখানে গিয়ে আমাদের যে সরকারের সাফল্য এবং বিজেপির ধারাবাহিক অত্যাচার এসসি এসটিদের উপর, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের তুলে ধরতে হবে, এর প্রচার করতে হবে। আত্মতুষ্টিতে ভুগলে হবে না, শেষ 2 মাস সর্বশক্তি প্রয়োগ করে লড়তে হবে। প্রায় 84টি বিধানসভা এমন রয়েছে যেগুলো এসসি এসটি সংরক্ষিত। এই 84টি বিধানসভার দায় দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে যে এখানে একটা গ্রাম, একটা অঞ্চল, একটা বুথে যদি কেউ বিজেপির পক্ষে ভোট দেয় তাকে গিয়ে বোঝাতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আপনি শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এগুলো তপশিলি জাতি, উপজাতি, অধ্যুষিত এলাকার মানুষদের গিয়ে বোঝাতে হবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের। এই ধরনের কথায় অন্তত পশ্চিমবঙ্গের যারা আদিবাসী সমাজ তারা বিশ্বাস করবেন না। ভারতীয় জনতা পার্টি প্রথম পশ্চিমবঙ্গে শহীদ হয়েছিলেন জনতা পার্টির পতাকা ধরে, বিজেপির পতাকা ধরে, যে ভদ্রলোক তার নাম পঙ্কা টুডু। প্রথম ভারতীয় জনতা পার্টি যাকে দেশের সর্বোচ্চ আসনে বসিয়েছে তার নাম হচ্ছে আমাদের শ্রীমতী দ্রৌপদী মুর্মু, যাকে সব সময় নোংরা ভাবে আক্রমণ করেছে, তার বডি শেমিং করেছে এই তৃণমূল কংগ্রেসের বিধায়করা, মন্ত্রীরা, এবং তাতে অভিষেকের দলের লোকজন তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি। সুতরাং এইসব বলে চিড়ে ভিজবে না। যে জিনিসটা পরিষ্কার, তৃণমূল ক্ষমতা আসার পরদিন থেকেই যেভাবে পশ্চিমবঙ্গে তফসিলি জাতি এবং উপজাতির মহিলাদের উপর অকথ্য অত্যাচার হয়েছে, আদিবাসীদের জল, জমি, জঙ্গল এবং মহিলাদের ইজ্জত যেভাবে লুট করেছে তৃণমূলের হারমাদরা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এসসি এসটি সমাজ, সার্বিকভাবে পশ্চিমবঙ্গের বাঙালি সমাজ, তারা তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে ক্ষমতায় আনছেন। ধন্যবাদ। অন্যদিকে ভোটের মুখে আবারও উত্তরবঙ্গকে ভাগের দাবি জানাচ্ছেন গোর্খারা। নীতিন নবীনের কাছে পৃথক গোর্খাল্যান্ডের দাবি জানিয়েছেন তারা। পাহাড়ে সমস্যা রয়েছে, 2007 সালে জিটিএ গঠন হলেও সমস্যা মেটেনি বলে গোর্খা নেতারা আবারও দাবি তুলেছেন। বাংলা ভাগ সম্ভব নয়, এমনটা স্পষ্টই জানিয়ে দিয়েছেন বিজেপির সভাপতি। ভারসাম্য বজায় রেখে পাহাড়ের সমাধান খোঁজা হবে, এমনটা দাবি বঙ্গ বিজেপির অন্যতম। हम लोग कहाँ डिवीजन बोल रहे हैं, हम डिवीजन सेपरेशन नहीं बोल रहे हैं। हम लोग का डिमांड है जो गलती हुआ ऐतिहासिक उसको सुधारना पड़ेगा। डीमर्जर का बात है, डिवीजन का बात नहीं है। जो था ही नहीं उसको अलग करने का बात ही नहीं है। जो बंगाल में था ही नहीं, जो था जब हाँ वो देखिए वो प्रोसेस है, पॉलिटिकल प्रोसेस है। कहना है कि अगर गोरखालैंड नहीं दे सकते हो तो एटलीस्ट इंडियन टेरिटरी दो। देखिए, हर व्यक्ति अपनी बात रखने में स्वतंत्र है और उसको रखना भी चाहिए। पीड़ा जो है वो अंदर नहीं रहना चाहिए और पीड़ा जो है बाहर निकलनी चाहिए। और भारतीय जनता पार्टी इस पक्ष में है कि सारे समस्याओं का समाधान होना चाहिए और बातचीत के माध्यम से समस्या का समाधान हो। इस वजह से आपको पता है कि हाल ही में इंटरलोकेटर का अपॉइंटमेंट हुआ है। डबल इंजन सरकार होने के बाद तो समय ही नहीं लगेगा, नहीं होगा तो भी उस समाधान के लिए हम आगे बढ़ रहे हैं। लेकिन 2026 में भारतीय जनता पार्टी की सरकार बननी तय है। এত যুদ্ধ, এত লড়াই, সবই সামনে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে কবে, কত দফায় হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে, সেই সংক্রান্ত আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। রাজ্যের সিইও দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক, জ্ঞানেশ কুমারের নেতৃত্বে চলছে ভার্চুয়াল বৈঠক। কিন্তু সেই বৈঠক সম্পর্কিত আপডেট আমাদের সহকর্মী শ্রাবন্তী তুলে ধরবেন। শ্রাবন্তী, এখনো পর্যন্ত ঠিক কি কি তথ্য পাওয়া যাচ্ছে, সূত্র মারফত কি জানতে পারছো? দেখো, যেরকমভাবে আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ, তার কারণ আর কিছুদিনের মধ্যেই যদি নির্বাচন ঘোষণা হয়, তার জন্য একটা প্রস্তুতি কতটা রয়েছে এই রাজ্যে সেটাই জানতে এই বৈঠক।
প্রাথমিকভাবে যেরকমভাবে আইজি এবং বিভিন্ন জেলাশাসকরা উপস্থিত রয়েছেন সিইও দপ্তরের সমস্ত কর্তাদের সঙ্গে, একই সঙ্গে জ্ঞানেশ ভারতী ডিইসি তিনি ভার্চুয়ালি বৈঠক করছেন। মূলত আজকে জানার চেষ্টা করা হচ্ছে যে কোন রাজ্যে কী ধরনের, কোন জেলায় কী ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি রয়েছে, বুথ বিন্যাস ইতিমধ্যেই সম্ভব হয়ে রয়েছে, কোন কোন বুথ সেন্সিটিভ তার একটা প্রাথমিক নকশা জেনে নেওয়া হবে আজকে। আইজিরা রয়েছেন, ফলে আইন শৃঙ্খলার ব্যবস্থা কীরকম হবে, বিশেষত যখন 480 কোম্পানির বাহিনী কোথায় কোথায় মোতায়েন করা হবে সেটা নিয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সেটা সেই অনুযায়ী বাহিনী বিন্যাস হবে এবং তারা কোথায় কোথায় টহলদারি করবে এই বিষয়ে যাবতীয় আলোচনা হবে। তোমাকে বলি যে খুব কিছুক্ষণ আগেই যেরকমটা জানানো হচ্ছিল যে 480 কোম্পানি বাহিনীর মধ্যে আপাতত সবথেকে বেশি 18 কোম্পানি বাহিনী দক্ষিণ দিনাজপুরে থাকছে। এছাড়াও 30 কোম্পানি বাহিনী থাকছে চন্দননগরে, 30 কোম্পানি বাহিনী থাকবে কলকাতায়, এদেরকে টহলদারি ইতিমধ্যেই করতে দেখা যাচ্ছে। 25 কোম্পানি বাহিনী থাকছে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে থাকছে 28 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এইভাবে মোটামুটি একটা বাহিনী বিন্যাস করা রয়েছে। মুর্শিদাবাদ মালদায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী ছিল, পৌঁছেও গেছে, ফলে সেই বাহিনী ইতিমধ্যেই রুট মার্চ করতে শুরু করেছে। যেরকমটা আশঙ্কা করা হয়েছিল যে এসআইআর তালিকার প্রকাশের পরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হতে পারে, তার জন্যই আগেভাগে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। নির্বাচনের আগেই কেন্দ্রীয় বাহিনীকে আজকে কিভাবে ব্যবহার করা হবে সেটা নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। একদম তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে যে এখনো পর্যন্ত 3.5 লক্ষ বিচারাধীন নামের নিষ্পত্তি সম্ভব হয়েছে। 25% নাম বাদ গেলেও বেশিরভাগই পাশ হয়ে গিয়েছে। এই মুহূর্তে এসআইআর এর নামের নিষ্পত্তি সংক্রান্ত ঠিক কি কি গুরুত্বপূর্ণ তথ্য আসছে জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, শর্মিষ্ঠা, একটাই প্রশ্ন যবে থেকে এসআইআর তালিকা প্রকাশিত হয়েছে যে এই 60 লক্ষ যে যাচাইয়ের জন্য যাচ্ছে অ্যাডজুডিকেশন হয়ে তাদের নিষ্পত্তি কবে সম্ভব, এজন্য জেলা জজেদের আলাদা করে শীর্ষ আদালত নির্দেশও দিয়েছিল। এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি গতকাল পর্যন্ত 3.5 লক্ষ অ্যাডজুডিকেশন কেস সলভ করা সম্ভব হয়েছেন। এই মুহূর্তে জেলা জজেরা যারা রয়েছেন প্রায় 300-র কাছে জেলা জজেরা কাজ করছেন, তারা 3.5 লক্ষ এরকম অ্যাডজুডিকেশন কেসের নিষ্পত্তি করে দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই তাহলে রেটটা কীরকম থাকছে, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি শর্মিষ্ঠা 25% থাকছে, যেটা এখনও পর্যন্ত সন্দেহের তালিকায় রেখে বাদবাকি 75% 75%ই নিষ্পত্তি তারা করে দিচ্ছেন। অর্থাৎ ভোটার হিসেবে তারা আগামী বিধানসভায় ভোট দিতে পারবেন। এই রেটটা অত্যন্ত ভালো বলে মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ যদি আমরা ভাগ করে নিই 60 লাখের মধ্যে 75% যদি থেকে থাকে ভোটারদের নাম, তাহলে অনেকটাই সাধারণ ভোটারদের পক্ষে একটা স্বস্তির খবর বলাই যেতে পারে। তবে কাজটা কতদিনের মধ্যে সম্ভব সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। জেলা জজেদের কাছ থেকে যেটুকুনি তথ্য পাওয়া যাচ্ছে তাদের বক্তব্য তারা দ্রুততার সাথে কাজ করছে যাতে যত বৈধ ভোটার তাদের যাতে এই বিধানসভার মধ্যে ভোট দেওয়া সম্ভব হয়। বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে 25% নাম বাদ যাচ্ছে। এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে যে বাকি 75% মানুষ তারা পাশ করে গিয়েছে এবং স্বাভাবিকভাবে এতগুলো যে নাম রয়েছে সেই নামের বিচারাধীন অনেকে রয়েছেন, সেই বিচারাধীন সেই নামের নিষ্পত্তি সম্ভব হয়েছে বলে এখনো পর্যন্ত জানিয়েছে। কারণ প্রায় 250 জন বিচারক তারা কাজ করেছেন রাজ্যে, মানে তারা এখনো কাজ করে যাচ্ছে। আর রাজ্যে বিচারাধীন নামের সংখ্যা প্রায় 60 লক্ষ, আর এই 60 লক্ষের মধ্যে 25% নাম বাদ দিয়েছে। এখনো পর্যন্ত 75% মানুষ যারা এখনো বিচারাধীনের তালিকায় রয়েছে তারা পাশ করেছেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর কাছেও একটা স্বস্তির যে যত সংখ্যক নাম নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা গিয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ জনই এবারের ভোটে ভোট দিতে পারছে। ভোটার লিস্টের নাম বিচারাধীন আর এই আতঙ্কে বৃদ্ধের মৃত্যু। অভিযোগ অন্ততপক্ষে এমনটাই। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে টায়ার জ্বালিয়ে এই ঘটনার প্রতিবাদে অবরোধ তৃণমূলের। পরিবারের প্রায় 10 জনের নাম রয়েছে বিচারাধীন হিসেবে। এতে আতঙ্কিত হয়ে পড়েন আব্দুল শেখ এবং তারপরেই তার মৃত্যু হয় বলে অভিযোগ এমনটাই। আজ ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই বৃদ্ধের। আব্দুল শেখ, যিনি
তার পরিবারে 10 জন মেম্বার এবং পরিবার সহ বসবাস করতেন। কালকে লিস্ট পাওয়ার পর তিনি দেখতে পেয়েছেন তার নামই শুধু ভোটার লিস্টে রয়েছে, অথচ তার পরিবারের তার ছেলে, এখানে বড় ছেলে সাবিরুল আছে, এরকম যে ছেলেরা আছে সেই ছেলেরা, তাদের বউরা এবং তাদের মেয়ে কমলা, তারও নাম কিন্তু ওই ভোটার লিস্টে ছিল না এবং সেটা অ্যাডজুডিকেশনে রয়েছে, সেখানে বড় বড় অক্ষরে লেখা আছে। এবং এই ঘটনা শোনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার স্ট্রোক হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা জানানো হয়েছে, তিনি সম্পূর্ণ বিষয়টা জেনেছেন এবং সম্পূর্ণভাবে মানুষের পাশে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এসআইআরে প্রথম দফার চূড়ান্ত তালিকা বের হতে সিউড়িতে মৃত্যুর ঘটনা ঘটেছে। নাম বিচারাধীন থাকায় আতঙ্কে যুবকের মৃত্যু হয়েছে বলে ক্ষেত্রেও একই অভিযোগ। পরিবারের দাবি, তালিকা বেরোতেই আতঙ্কে ছিলেন ওই ব্যক্তি যার নাম শেখ কামরুল। রবিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। বিজেপির পরিবর্তন রথযাত্রার দিকে নজর রাখতেই হবে শুভজিৎ, কারণ সভা তো শুরু হচ্ছে আস্তে আস্তে। যেমন ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে সন্দেশখালীতে প্রায় সভা শুরু হয়ে গিয়েছে। শিবরাজ সিং চৌহান এবং শুভেন্দু অধিকারী যেখানকার নেতৃত্বে রয়েছেন, সন্দেশখালী আমতাতে থাকছেন রাজনাথ সিং এবং সেখানেও সভা সময়টা একটু হলেও পরিবর্তন হয়েছে। রায়দিঘিতে নেতৃত্বে অমিত শাহ আর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছবেন। আর 3 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রায়দিঘি থেকে রয়েছেন সহকর্মী শুভজিৎ, সন্দেশখালীতে রয়েছেন মধুকল্পিত আর আমতাতে রয়েছে সুমন। শুভজিৎ, আমি সবার প্রথমে তোমার কাছেই যাবো, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনা জায়গা, যে জায়গা বিধানসভা লোকসভা দুটি ক্ষেত্রে তৃণমূলের একটা শক্ত ঘাঁটি, কিন্তু সেখানে আজকে পরিবর্তন রথযাত্রার নেতৃত্বে অমিত শাহ রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ এবং সেটা বিজেপির স্থানীয় নেতা কর্মীদের কতটা উৎসাহ দিচ্ছে? 24 বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি, বাম জমানা ছিল বামের শক্ত ঘাঁটি, তার নেপথ্যে রয়েছে সংখ্যালঘু ভোট। যে মথুরাপুরে দাঁড়িয়ে আছে, এই মথুরাপুরের সংখ্যালঘু ভোট অনেকটাই 50% বেশি ভোট পেয়ে এই 2 বছর আগে 24-এর নির্বাচনে এখান থেকে নির্বাচিত হয়েছেন বাপি হালদার তৃণমূলের টিকিটে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এখানে এসসি ভোট 30%। বিজেপি নেতৃত্ব সেই ভোটটাকে এক জায়গায় আনার একটা কৌশল নিয়েছে, আর তার আজকে এই কর্মসূচি। এখানে একবার দেখাই, এখানে মহিলাদের উপস্থিতিও কিন্তু বেশ উল্লেখযোগ্য। মহিলারা একদম প্রথম সারিতে রয়েছে, একটু এগিয়ে আসুন। কোথা থেকে এসছেন? আমাদের বাড়ি দেওয়ানহাট, কাছেই 5 মিনিটের রাস্তা। আপনারা তো এখানে সংগঠন করেন, কিন্তু এখানে তো আপনাদের থেকে অনেকটা এগিয়ে তৃণমূল কংগ্রেস, তা সত্ত্বেও আপনারা সংগঠন করে যাচ্ছেন এখানে। আমরা চাইছি যে পরিবর্তন আসুক, এই কারণে যে শিক্ষিত ছেলেমেয়েরা আছে তাদের চাকরির অবশ্যই দরকার। তারা নিশ্চয়ই বড় শিক্ষিত হয়ে ঘুগনি বিক্রি করবে না বা জন্মজুর খাটবে না, যার কারণে তৃণমূল সরকার তো কোনো চাকরিই দেয়নি। যার কারণে আমার 2টো ছেলে আছে, তারা শিক্ষিত, সায়েন্স নিয়ে বিএড করেছে, কিন্তু তাদের কোনো চাকরি নেই। যার কারণে আমি চাইছি যে চাকরির জন্য পরিবর্তনের দরকার আছে। চাকরির জন্য পরিবর্তনের দরকার, তাই এই সভাতে এসছেন, একজন দাবি করছেন এখানে। আরো অনেকে এখানে রয়েছেন, একটু এগিয়ে আসুন না, একটু এগিয়ে আসুন। কোথা থেকে এসছেন? এগিয়ে আসুন। কোথা থেকে এসছেন? পাথর প্রতিমা। ওখানে তো তৃণমূলের বিরাট সংগঠন, আপনারা সংগঠন করতে পারেন ওখানে? না, আমরা তো একটু বাইরে থাকি, তো কি সংগঠন করে? এই অমিত শাহজি আসার জন্য এসেছি। একটু এগিয়ে আসুন। এখানে মহিলাদের উপস্থিতি রয়েছে, এখানে আরো অনেকে রয়েছেন। কোথা থেকে এসছেন? পাথর প্রতিমা 1 নম্বর ওয়ান। পাথর প্রতিমা? হ্যাঁ, পাথর প্রতিমা দক্ষিণ গঙ্গাধরপুর 1 নম্বর ব্লক থেকে। আজকে অমিত শাহ আসছেন, অমিত শাহ কিছু বলে যাবেন এখানে, কিন্তু সংগঠনটা তো মাঠে নেমে আপনাদেরকে করতে হবে। আপনারা প্রস্তুত? হ্যাঁ, একেবারে প্রস্তুত। আমরা তো সবসময় প্রস্তুত হয়ে আছি। রথযাত্রায় তারা মূলত শুনতে চাইছেন যুব সমাজের দিকে উদ্দেশ্য করে যে কি বার্তা দেওয়া হয়, কারণ অনেকে শিক্ষিত হয়ে বসে রয়েছেন, কাজ পাচ্ছেন না। সেই বিষয়টাই একজন মহিলা মোর্চা নেত্রীর গলায় ফুটে উঠলো। অন্তত রায়দিঘির এটাই ছবি, কিন্তু সন্দেশকারীর মানুষের সামনে ইতিমধ্যে শিবরাজ সিং চৌহান তিনি পৌঁছে গেছে। সভা শুরু হচ্ছে মধুকল্পিতা, সেখানে কি বক্তব্য? কারণ সেখানেও কিন্তু যতই আন্দোলন, যতই প্রতিবাদ হোক, সেটাও যথেষ্ট একটা সংরক্ষিত আসন, কিন্তু সেখানেও তৃণমূলের জয় জয়কার আমরা দেখেছি। কিন্তু সেখানকার বিজেপি নেতা কর্মীরা তারা কি বলছে?
একেবারেই দেখো, এখানে যারা মহিলারা রয়েছেন আমি মূলত তাদের সঙ্গে একবারে কথা বলে নেওয়ার চেষ্টা করব। সন্দেশখালী তো মহিলাদের আন্দোলনের জন্য একেবারে পরিচিত। এবারে নির্বাচনে কি মনে হচ্ছে, সন্দেশখালীতে আপনারা নির্ভয়ে ভোটটা দিতে পারবেন? শেখ শাহজাহান তো জেলে, পারবেন? হ্যাঁ, আমরা নির্ভয়ে ভোট দেব। নির্ভয়ে ভোট দেবেন? হ্যাঁ। আর এখানে কি মনে হচ্ছে কার ঘাটিতে সবথেকে বেশি ভোট? হ্যাঁ, কে সবথেকে বেশি ভোট দেবে এখানে, বিজেপি না বিজেপি। বিজেপি? মানে একটু ভয় নেই আর? না, আর কোনো ভয় শেখ নেই। শাহজাহানের যারা দলবল তারা কেউ কি কোনো রকম ভাবে এখন উৎপাত করে? না, এখন আর অতটা উৎপাত হয় না। না, এখানে আরো অনেকে রয়েছেন, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি, কি মনে হচ্ছে? আজ তো এখানে একটা হেভিওয়েট সভা চলছে এবং পাশাপাশি আমি ভেতরে যাওয়ার চেষ্টা করবো একবার, নাহলে সম্ভবত ওনারা শুনতে পাবেন না শর্মিষ্ঠা। এখানে যারা রয়েছেন দেখুন, সন্দেশখালী মহিলাদের আন্দোলনের জন্য একটা পরিচিত জায়গা। আজ এখানে শিবরাজ সিং চৌহান আসছেন, তিনি শুভেন্দু অধিকারী আসছেন। কি মনে হচ্ছে, কি বার্তা চাইছেন তাদের থেকে, কি শুনতে চাইছে? দেশে উন্নতি চাইছে, দেশে আমাদের সনাতন ধর্মে শান্তি চাইছে, দেশে আমাদের সন্দেশখালীর মাটি কি এখন শান্ত? হ্যাঁ, সন্দেশখালীর মাটি এখন শান্ত? শান্ত। আমাদের মোদি আসলে, আমাদের দেশে মোদি আসলে শান্ত। আমাদের সন্দেশখালীতে শেখ শাহজাহানের দলবল আর কি ভয় দেখায়? ভয় তো দেখাবে, ওদের চেরি চামড়ারা আছে, ওদের ভয় তো দেখাবে। ভয় দেখায়? কিন্তু আমরা ভয় পাচ্ছি না। ভয় পাচ্ছেন না? এই বিজেপি যাবেন দিতে? আরো এখানে এসেছেন, তারা বক্তব্য শুনতে চান এবং তাদের উদ্দেশ্য করে ঠিক কি বার্তা দেওয়া হয় কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এদিকে বাংলায় নেমে তৃণমূলকে আক্রমণ অমিত শাহের। তৃণমূলের কুশাসনে বিপর্যস্ত বাংলা মুক্তি চাইছে। এই জনসংকল্পকে আরো শক্তিশালী করতে বিজেপির পরিবর্তন যাত্রা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাকে অনুপ্রবেশ মুক্ত করার ডাক অমিত শাহ। অমিত শাহ তিনি বাংলায় নেমেই একটা মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির যে সব থেকে বড় ইস্যু অনুপ্রবেশ ইস্যু, বাংলা যে অনুপ্রবেশ মুক্ত করতে হবে, সেই ডাক দিয়ে, সেই বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তার যাত্রা শুরু করেছেন। কারণ বাংলায় নেমেই তিনি এই পোস্টই করেছেন এবং অমিত শাহ তিনি রায়দিঘি থেকে বিজেপির পরিবর্তন রথযাত্রার নেতৃত্ব দেবেন। সেখানে তিনি সেই রায়দিঘির উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন, কিন্তু বাংলার মাটিতে নেমে অনুপ্রবেশ ইস্যুটাকেই তিনি তুলে ধরলেন। অন্তত সমাজ মাধ্যমে পরিষ্কার করে দিলেন যে বিজেপির মূল লক্ষ্য হচ্ছে অনুপ্রবেশ দূর করা। অন্যদিকে শিবরাজ সিং চৌহান তিনিও তো স্পষ্ট বলে দিয়েছেন যে ক্ষমতায় থাকতেই অনুপ্রবেশ বিষয়টিকে একেবারে তোল্লাই দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শিবরাজ সিং চৌহানও এভাবেই নিশানা করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী প্রদীপ্ত। প্রথমে আমরা প্রথম থেকে দেখে আছি, প্রধানমন্ত্রী যে কটা সভা করেছেন সেখান থেকে ঘুষপেটিয়া অনুপ্রবেশ ইস্যু এসেছে। অমিত শাহ যে কটা সভা করেছেন সেখানে ঘুষপেটিয়া অনুপ্রবেশ ইস্যু এসেছে। আজও যে সেই একই ইস্যু, এটাই যে প্রধান লক্ষ্য বিজেপির, সেটা কিন্তু তারা স্পষ্ট করে দিচ্ছে। এই অনুপ্রবেশ ইস্যু করে তারা কোন কোন অস্ত্র সাজাচ্ছে? তাদের কি অবস্থা হয়েছিল, অহংকারের পতন কিভাবে হয়েছিল সেটাও আমরা প্রত্যেকে জানি। সুতরাং যে বা যারা ভাবছেন যে চিরদিন যাবে, ওপরওয়ালা কিন্তু হাসছে তাদেরকে দেখে। পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির সকল বাংলায় বদলের লক্ষ্যেই বিজেপির পরিবর্তন রথযাত্রা। সেই পরিবর্তন রথযাত্রা গতকালও বেশ কিছু জায়গা থেকে সূচনা হয়েছে, 4টি জায়গা থেকে সূচনা হয়েছে, আজ 5টি জায়গা থেকে সূচনা, এবং সেখানে যে মূল উদ্দেশ্য অনুপ্রবেশ দূর করা সেটা অন্তত স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রদীপ্ত সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, অনুপ্রবেশ বিষয়টিকে চড়া করে তুলে ধরার জন্য কোন কোন অস্ত্র সাজাচ্ছে, কোন কোন স্ট্র্যাটেজি নিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই অমিত শাহ এখানে আসবেন এবং ইতিমধ্যেই এই যে মঞ্চের ছবি আমার পিছনে আমার সহকর্মী সমর তুলে ধরছে, সেখানে ইতিমধ্যেই জেলা নেতৃত্ব তারা এসে উপস্থিত হয়েছেন। বিপ্লব দেব এই মঞ্চ থেকে তিনি কিছুক্ষণ আগে বক্তৃতা করলেন এবং দলের কর্মীরা কিভাবে এগোবে সেটাও একটা স্পষ্ট রূপরেখা করে দিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বঙ্গ বিজেপির নির্বাচনের ক্ষেত্রে সহকারী পর্যবেক্ষক এবং অমিত শাহ। তিনি এই রাজ্যে
আসার আগেই তিনি সমাজ মাধ্যমে এই সভার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করে দিয়েছেন যে পরিবর্তন যাত্রার সূচনা করতেই তিনি কর্মীদের সঙ্গে উপস্থিত থাকবেন এবং এই সংকল্প কর্মীরা নেবেন যে অনুপ্রবেশকারী মুক্ত করা হবে এই বাংলা। অর্থাৎ অমিত শাহ আরো একবার স্পষ্ট করে দিলেন যে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রেই এই রাজ্যের কর্মীরা, বিজেপি নেতৃত্ব তারা যে অনুপ্রবেশকারীকে মুক্ত করেই বাংলা করতে চায় সেটা অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন তার এখানে সফরে। অর্থাৎ আমরা যেখানে রয়েছি রায়দিঘিতে সমাবেশে তিনি আর কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং সেখান থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন এবং সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য কি, এই বাংলাকে তারা কিভাবে এগোতে চান, বাংলার ক্ষেত্রে তাদের ভাবনা চিন্তা কি রয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে কুশাসন তৈরি হয়েছে, অন্তত তেমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব, সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্যই অমিত শাহের এই সমাবেশ এবং যার সূচনা কিছুক্ষণের মধ্যেই সেখানে তিনি পৌঁছবেন এবং তার বক্তব্য অবশ্যই আমরা তুলে ধরবো। অনেক ধন্যবাদ প্রদীপ্ত। একদিকে বিজেপি যেমন এই অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে বিঁধছে, তেমনি বিজেপির বিরুদ্ধে আবারও বাঙালি বিদ্বেষের অভিযোগ তুলে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশি বলে বাঙালিদের হেনস্থা, নির্যাতন করা হচ্ছে, তোপ তৃণমূলের সেনাপতি। বাংলার মানুষকে বিজেপি বাংলাদেশি বলে আখ্যায়িত করে আমাদের বাংলাদেশি বলে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে, নির্যাতিত করেছে, অত্যাচারিত করেছে, অবহেলিত করেছে। এর জবাব আগামী 2 মাস পর মে মাসে বিজেপি পাবে। কিন্তু আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না যে আমরা তো ভালো করছি, জিতবো। লড়াই বুথে, লড়াই গ্রামে, লড়াই মাঠে, লড়াই ময়দানে, যে অঞ্চলে, যে পাড়ায়, যে গ্রামে বিজেপিকে ভোট দিয়েছিল এসসি এসটি সম্প্রদায়ের মানুষরা, তাদের বোঝাতে হবে তবে ভোট যত এগিয়ে আসছে কুকথার ছড়াছড়ি তত বাড়ছে। এসআইআর এর নাম বাদ গেলে বিজেপি নেতাকর্মীদের কোলে বেঁধে পেটানোর নিদান দিচ্ছেন। বর্ধমান মেমারির সভা থেকে বিধায়কের সামনেই এই নিদান দিচ্ছেন তৃণমূলের যুব নেতা, যার নাম সাবির মণ্ডল। বাদ যাওয়া নাম তোলা হোক, তারপর প্রচার করতে দেবো বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা। সে সময় সভায় উপস্থিত ছিলেন খোদ মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। আর এটাই তৃণমূলের কালচার, এভাবেই এই গোটা বিষয়টাকে কটাক্ষ করেছে বিজেপি। এরপরে আমরা আরো বড় প্রোগ্রাম করব। বিজেপি যদি এইভাবে করতে থাকে তো আমরা আগামী দিনে একটা চিন্তা ভাবনা নিয়েছি যুব থেকে, যে যেসব বিজেপির কর্মীরা বাড়িতে এসে প্রচার করতে আসবে তাদেরকে আমরা পুরো বেঁধে রাখবো, পুরো বেঁধে রাখবো। কেউ আটকাতে পারবে না বিজেপির নেতারা প্রচার করতে এলে পুরো বেঁধে রাখবো। প্রথম কথা হবে যে ভাঙতা 2021 সালে দিয়েছিলেন সেইটা আগে পরিপূরক হোক, তারপরে যাদের বৈধ ভোটের নাম বাদ গেছে ভাবকে ডেকে নিয়ে এসে এখানে ভোটারের নাম তোল, তারপরে তোরা এখানে প্রচারে আসবি। প্রত্যেকটা যুব সভাপতিকে বলবো যে বিজেপির লোককে ধরবে আর পিটবে, ধরবে আর পিটবে, ধরবে আর পিটবে। তো এইভাবে আমি আমার বক্তব্য। এটা নতুন কিছু নয়, তৃণমূল কংগ্রেসের সব ধরনের নেতারাই এই ধরনের বলে দিয়ে নিজেদেরকে বড় নেতা প্রমাণ করার চেষ্টা করে। এর আগে উত্তরের এক শিক্ষক বিধায়ক, যিনি নেশা টেশা করেন সম্ভবত শুনেছি, তিনিও এই ধরনের বলেছিলেন বিজেপি নেতাদের জ্যান্ত জ্বালিয়ে দেবো। পরে আবার তাকে অন্যায় স্বীকার করতে হয়। জানি না সেটা নিশীথ মালিক ছিলেন বলে তাকে অন্যায় স্বীকার করতে হয়েছিল, এখন সাবির আলী মণ্ডল তাকে অন্যায় স্বীকার করতে হবে কি হবে না, কারণ তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রকৃত সম্পদ। পাশাপাশি অর্জুন সিং তিনিও নিদান দিচ্ছেন। তিনি সুষ্ঠু ভোট কিভাবে হবে সেই বিষয়ে বলতে গিয়ে বলছেন কেন্দ্রীয় বাহিনীকে ডান্ডা চালানোর ক্ষমতা দেওয়া হোক, ভোট লুট হলে পেটানোর ক্ষমতা দেওয়া হোক। এ মন্তব্য বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। সেন্টার ফোর্স আসলো, থানার সঙ্গে থানা লোকেরা ঘোরালো, তাদের কোনো লাভ হবে। তাদেরকে পাওয়ার দিতে হবে, তাদেরকে ডান্ডা চালাবার পাওয়ার দিতে হবে।
তাদেরকে ভোট লুটেরাদেরকে পেটানো পাওয়ার দিতে হবে, তাদেরকে থানার মধ্যে একটা ওরা আলাদা জিডি করার অধিকার দিতে হবে, ভোটের দিন বুথের ভোটার আই কার্ড চেক করার অধিকার দিতে হবে, গেটের মধ্যে ভিতরে কোনো ইলেকশন এজেন্ট যারা পুলিং এজেন্ট থাকে পলিটিক্যাল পার্টি তাদেরকে ঢুকতে দেওয়া যাবে। কোনো প্রিজাইডিং অফিসারের যদি বুথে একটা যদি ফলস ভোট পড়ে তাহলে প্যারামিলিটারি হোক প্রিজাইডিং অফিসার হোক কারো চাকরি যাতে না বাঁচে তাকে জেলে ঢুকানো ফরমান জারি করতে হবে, তাহলে দেখবেন নিশ্চিতভাবে এখানে সুষ্ঠু শান্তভাবে ভোট হবে। অর্জুন সিং এর মতো লোকজন রাজনীতির কলঙ্ক, তিনি যে দলেই থাকুন, আপনি বলবেন এর আগে তৃণমূলে ছিল, তৃণমূলেই থাকুন আর বিজেপিতেই থাকুন, এনাদের রাজনীতিতে আসা মানে দেশ এবং সমাজের পক্ষে লজ্জাজনক, সে যে দলে থাকো। এক, দ্বিতীয় কথা হচ্ছে অর্জুন সিং এত কথা না বলে দিতে পারতেন যে কিছুই থাকবে না, দেশ থাকবে না, আইন থাকবে না, সংবিধান থাকবে না, উনি ওনার কয়েকটা গুন্ডা মস্তান দিয়ে পুরো ভোটটা করিয়ে দেবেন। আসলে অর্জুন সিং বুঝেছেন ওনার পায়ের তলার মাটি নেই, তাই এইসব ন্যাকামি শুরু করেছেন। দেখুন, এই সুষ্ঠুভাবে ভোট যাতে হয় সেই কারণেই তো রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে, ভোট ঘোষণার আগেই তারা রাজ্যে চলে এসেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় রুট মার্চও শুরু করেছে। বাঁকুড়ার ছবিটা আপনাদেরকে দেখাবো। শহরের বিভিন্ন জায়গায় রুট মার্চ জওয়ানদের, ইতিমধ্যেই রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। বাঁকুড়ার বিভিন্ন জায়গায় তারা রুট মার্চও শুরু করে দিয়েছে। ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছতে শুরু করলো বাঁকুড়া জেলায়। গতকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর একের পর এক কোম্পানি বাঁকুড়া জেলায় এসে পৌঁছচ্ছে। বাঁকুড়া জেলা পুলিশ এবং প্রশাসন সূত্রে যেটা জানা গেছে যে প্রাথমিক ধাপে প্রায় 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছবে বাঁকুড়ায়। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাঁকুড়া উদনা থানার ঘোলগুন্ডা গ্রামে সেখানে কেন্দ্রীয় বাহিনীর কার্যত টহল চলছে। যে সমস্ত স্পর্শকাতর বুথগুলি রয়েছে সেই বুথগুলি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা পরিদর্শন করছেন, যাতে আইন শৃঙ্খলার নির্বাচনের আগে আইন শৃঙ্খলার কোনো রকম অবনতি না ঘটে এবং তারা পাশাপাশি নির্বাচন যাতে একেবারে অবাধ এবং শান্তিপূর্ণ হয় সে বিষয়টা তারা খতিয়ে দেখছেন। সব মিলিয়ে বলা যায় যে নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা, সেই তৎপরতা কার্যত শুরু হয়ে গেল বাঁকুড়া জেলায়। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। পুরুলিয়ায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী, ছত্তিশগড় থেকে পুরুলিয়ায় পৌঁছে গিয়েছে সিআরপিএফ জওয়ানরা। আগামীকাল থেকে টহল দেওয়া শুরু করবে সেখানেও। পুরুলিয়ায় পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী টহল শুরু হয়েছে। বাঁকুড়া যেমন দেখাচ্ছি টহল শুরু হয়ে গিয়েছে এবং পুরুলিয়ায় আজ তারা এসে পৌঁছেছেন। আগামীকাল থেকে তারা বিভিন্ন জায়গায় টহল দেওয়ার কাজ শুরু করবেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দলের পর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে তলবিডি। নবম, দশম এবং একাদশ দ্বাদশ দুর্নীতি মামলায় ডাক পাঠাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুজয় পাল। সুজয়, কি আপডেট? দেখো, ইডির এসএসসির নবম, দশম এবং একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলায় জীবন সাহাকে গ্রেপ্তার করেছিল তৃণমূল বিধায়ক, সেই মামলাতেই এবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে এবং দলের পরই তাদেরকে সিজে কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তাদের বয়ান রেকর্ড করা হবে। তার কারণ জীবন সাহার মাধ্যমে যে সমস্ত চাকরি প্রার্থীর থেকে টাকা নিয়েছিলেন সেই টাকা প্রসন্ন রায়ের হয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছে, তেমনটাই ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। তাই সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তলব করা হয়েছে এবং দেখার জামিনে মুক্ত রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়। ইডির তলবে তারা হাজিরা দেন কিনা সেটাই দেখার। ধন্যবাদ।